আপনি একজন আরএমও, you don't even know the responsibilities of a bloody RMO. আমি একবারও বলিনি স্যার। তাহলে দেখেছেন কনস্ট্যান্টলি বলে যাচ্ছে আমি খুলতে বারণ করেছি, আমি কখনো বলিনি অক্সিজেন থেকে খুলতে। আর আপনার সঙ্গে ওনার একটা হচ্ছে ব্যবসা। আমি যদি খুলে থাকি স্যার, আমি যদি খুলে থাকি সিসিটিভিতে থাকবো তো পুরো ফ্যামিলি এইটা যখন বললেন ইট ইজ রেকর্ডেড ভাই। স্যার আমি আবার রিপিট করছি যেটা আমি বলেছি। প্রতিবাদী কৌস্তবের তৎপরতায় একেবারে ধরা পড়ল চিকিৎসার নামে হাতে নাতে বজ্জাতি। আজ আপনাদের সামনে তুলে ধরব এমনই একটি চিত্র, কিভাবে টাকার লোভে অসহায় গরিব বৃদ্ধ রোগীকে কায়দা করে হত্যা করে একটি বেসরকারি নার্সিংহোম। নার্সিংহোমটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল বলে পরিচিত ব্যারাকপুরে, নাম সারদা নার্সিংহোম। নাম শুনলেই মনে হবে একেবারে শ্রী শ্রী পরমহংস শ্রী রামকৃষ্ণের দীক্ষায় দীক্ষিত, রোগীর সেবায় আত্মনিয়োজিত ভক্ত বৎসল মানের ভক্ত ভগবানের হৃদয়ে বিরাজ করছে এই সারদা নার্সিংহোম। প্রিয় দর্শক, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এরা সত্যিই কতটা রোগীর সেবায় আত্মনিয়োজিত এবং মা সারদার ভক্ত। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এরা কিভাবে মা সারদার নাম নিয়ে এরা টাকার লোভে অভাবী অসহায় এক বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত রোগীকে কায়দা করে টাকা রোজগারের জন্য পেশেন্ট পার্টিকে ফাঁসিয়ে রোগীকে হত্যা করে। হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি সহ অন্যান্যরা চেপে ধরায় ফাঁস হয়ে গেল সেই বেসরকারি নার্সিংহোমের কুকীর্তি। দেখুন এরা কিভাবে মেরে ফেললো হৃদ রোগে আক্রান্ত এক বৃদ্ধ অসহায় রোগীকে। পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন। চিকিৎসার নামে ব্যবসা ফেদে কিভাবে মানুষ মারার কল তৈরি হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে। না জানি এরকম আরও কত মাল্টি ফেসিলিটি যুক্ত বেসরকারি নার্সিংহোম রয়েছে এই রাজ্যে। অবশ্য কিছুদিন আগে অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির চিকিৎসা নিয়েও দেখেছেন এ রাজ্যে চিকিৎসার নামে চলছে কি পরিণতি, কি সেবা। আমরা এটা বলছি না যে আমাদের রাজ্যে একেবারে চিকিৎসা হয় না, কিন্তু এরকম বহু নার্সিংহোম রয়েছে যেখানে অসহায় মানুষদের ফাঁসিয়ে শুধুমাত্র টাকা রোজগারের জন্য খোলা হয়েছে বহু নার্সিংহোম, দেওয়া হয়েছে তাদেরকে লাইসেন্স। কি ভাবছেন, কোথায় বাস করছেন, কোন রাজ্যে বাস করছেন? আজ এই প্রতিবাদী চরিত্র কৌস্তব বাগচি না থাকলে বোঝাই যেত না চিকিৎসার নামে চলছে কতটা বজ্জাতি আমাদের এই প্রিয় পশ্চিমবঙ্গ রাজ্যে। প্রিয় দর্শক, এর জন্য দায়ী কে বা কারা ভাবতেই হবে আজকে আপনাদেরকে। প্রিয় দর্শক, ভাবধারা চ্যানেল শুধু ভাবধারাই নয়, ভাবায় আপনাদেরকে, ভাবতে অবশ্যই চেষ্টা করায়। দেখুন কি ঘটছে আমাদের এই রাজ্যে। ধন্যবাদ, দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। ঘটনাটা কি ঘটেছে? পুরো ঘটনাটা এলাবোরেট করে না, তুমি আগে বলো কারা কে বলেছে। পসিবিলিটি তুমি আগে বলো না, এই যে তোমাকে বলছি সোজা সুজি কথা বলো। ঘটনাটা তোমাকে কে খুলতে বলেছিল? আমি তো ছিলামই না পেশেন্ট, মাস্ক আমি খুলিনি, মাস্ক অক্সিজেন মাস্ক আমি খুলিনি। একজন বাড়ির লোক আমাকে দেখালেন, যে মাস্ক আমাকে ডাকলেন, আমি বলতে এসেছিলাম যে পেশেন্টকে ক্যাথ ল্যাবে শিফট করো। তার আগে কে বলেছে যে তোকে ডিল করতে 1 লাখ 3 দিনে বল না, আমাকে অ্যাঞ্জিওগ্রাফির প্যাকেজ জিজ্ঞাসা করা হয়েছিল। আমি তখন বলেছিলাম যে কে জিজ্ঞাসা করেছিল তো, কে পাঠিয়েছিল বলতে? না পেশেন্ট, তুই এখনই বলছিস কথা ঘোরাবি না, লোকে ছাড়বে না কিন্তু। আচ্ছা তোমার যে প্যাকেজ, সেই প্যাকেজটা বলে তোমাকে কে পাঠিয়েছিল তার নাম বল। পেশেন্ট সার্ভিসে যিনি থাকেন মিস্টার ইন্দ্রনীল দত্ত, উনি আমাকে বলেছিলেন। আমি কি বলেছিলেন ইন্দ্রনীল দত্ত? বলছি উনি আমি তো এখন নেই, যদি অ্যাঞ্জিওপ্লাস্টি কিছু হয় তুই তাহলে প্যাকেজটা আগে থেকে জানিয়ে রাখ পেশেন্টগুলোকে, এটাই বলে। তো পেশেন্ট তো তখন সিরিয়াস ছিল, অক্সিজেন খোলা ছিল, মাস্ক খোলা ছিল, তাহলে তুই মাস্ক না লাগিয়ে আমার সাথে ডিল করতে এসেছিস কেন? তোর এটা দায়িত্বের মধ্যে পড়ে কি না? উনি যে কথাটা বলছেন যখন তোর দায়িত্বের মধ্যে পড়ে, আবার আমার কথার উত্তর দে, তোর দায়িত্বের মধ্যে পড়ে কি সিরিয়াস ছিল? আমি যখন লাস্ট অবধি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। আমি ওটাই বলছি, আমি যখন লাস্ট পেশেন্টকে দেখেছি, পেশেন্টের 110/70 বিপি, অক্সিজেন স্যাচুরেশন 98-99% মেইনটেইন করছে, তখন অবধি পেশেন্ট। তুই আমাকে কি বললি? দাঁড়াও, আমাকে কি বলেছে? ভাইটালস অনুযায়ী পেশেন্ট স্টেবল মেইনটেইন করতে। তারপরে আমরা যখন আসলাম উইদিন 2 মিনিটের মধ্যে সেটা 50। ও আমাকে কি বলছে? বলছে এটা খোলা হলো,
যে এখানে অক্সিজেন ঘরের পাওয়ার জন্য বলিস নি? তুই বলিস নি? এই তুই বলিস নি? আমাকে জিজ্ঞাসা করছে মাছটা কেন খোলা, আমি বললাম অক্সিজেন মাস্ক লাগাসনি কেন? দেখুন তুই জানিস না এটা পেশেন্টকে খুললে কি হবে? আমি শুধু বলতেছিলাম পেশেন্টকে শিফট করো ক্যাথ ল্যাবে। না না, ও ছিল ওখানে, আমার কাজ আর কিছু না। এই তুই কি বলেছিস? আমি যখন তোকে বললাম অক্সিজেন মাস্ক তুই জানিস না? দাঁড়া কোথায় দাঁড়া, আমার ভুল হয়ে গেছে। তুই জানিস না যে ওই পেশেন্টকে তুই জানতিস না? মাস্ক খোলা আছে, তুই আমার সাথে বাইরে এসে ডিল করছিস বারবার। তোর দায়িত্ব ছিল না? দায়িত্ব ছিল না মাস্ক লাগিয়ে স্বীকার করবো? তোমার বাবাকে মেরে ভুল স্বীকার করবো? বল তোকে ডিল করতে কে পাঠিয়েছিল? সত্যি করে বল, এখনো বলছি তুই নটাঙ্কি করবি না। না না ও বলেনি, বল আরেকবার বল। তোকে পাঠিয়েছিল তো? সার্ভিসে যিনি আছেন মিস্টার ইন্দ্রনীল দত্ত। তোকে পাঠিয়েছিল তো? কোথায় কন্টিনিউ করে রাখ, উনি নেই। কোথায়? উনি ওভার ফোনে আমার সাথে কথা বলেছিলাম, স্যার তখন বললো যে অ্যাঞ্জিওপ্লাস্টি প্যাকেজটা ওনাদেরকে জানিয়ে রাখ। ওই কন্ডিশন বলেছিলি? অক্সিজেন খোলা ছিল তুই বলেছিস? কি কন্ডিশন? যে কথা বলছিস সে কথা বল। তুই অক্সিজেন খোলা ছিল দেখিসনি? আমি এসেই বলেছিলাম অক্সিজেন খোলা কেন? এই সময়টা কথা বলছে তখন কিন্তু অক্সিজেন মাস্ক খোলা ছিল না। ওরে বাচ্চা, চোর এবার তোকে কে বাঁচাবে? ওরে বাচ্চা, এই অথরিটিটা আমার কাছে, অথরিটি দুজনের কাছে আছে। বল গেলেও তাদের কাছে যাচ্ছে। আমার কাছে শুধু তুমি এতক্ষণ যে বলছিলে যে 2 মিনিট 3 মিনিট মিথ্যা কথা বলছিলে, স্বীকার করো যে মিথ্যা কথা বলছিলে। 2 মিনিট ছেড়ে বলো, সে স্বীকার করো। আমি স্বীকার করো। এমডি স্যারদের সাথে তখন এমডি স্যারদের কি বল? স্যাররা ছিলেন, তারা ওনাদের প্রেশার ছিল কিছু? ওরা তো এমডি স্যাররা তো কিছু করেন, ডাক্তাররা তো কিছু বলেনি। ম্যানেজিং ডাইরেক্টররা ম্যানেজিং কে বিশ্বনাথ রায়, বিশ্বজিৎ রায় ছিলেন, যারাই ছিলেন না কেন তারা এখানে ছিলেন, তারা কথা বলছিলেন। আর এখানে তুমি ওদের প্রেসারে ওটাকে মিথ্যা কথা বলেছো সময়টা, তো অনেকক্ষণই খোলা ছিল অক্সিজেন মাস্ক। 2-3 মিনিট আবার বলছি, মিথ্যা কথা ঘুরিও না, স্পষ্ট জিজ্ঞাসা। আমি সত্যি কথা বলছি স্যার, আমি সত্যি চাই না। আমি ওখানে গেছি পেশেন্ট ঠিক তখন আমি দেখছি পেশেন্ট ঠিক। তুমি বলেছো, দেখাবো ভিডিও যদি দেখাতে পারি, তারপরে কি হবে? তারপরে কি হবে? আমি যদি দেখাই তোমাকে, তুমি 2 থেকে 3 মিনিটের বেশি না, 2 থেকে 3 মিনিট স্যার পেশেন্টকে আবার বলছি, কথা ঘুরিও না, বারবার বলছি কিন্তু স্যার কতক্ষণ সত্যি কথা ছিল। আমি সত্যি তাহলে তুমি 2-3 মিনিট কার পেশারে এই এতক্ষণ বলছিলে, কিন্তু এমডি বলছিলে, আবার চেঞ্জ করে দিলে। তুমি যদি বেশিক্ষণ করা থাকে তাহলে সেটা বিশ্বজিৎ স্যারের বা কোনো এমডি স্যার বা ম্যানেজমেন্টের কারোর পেশারে। বিশ্বজিৎ স্যার মানে হচ্ছে কে? ম্যানেজিং ডাইরেক্টর মানে মালিক, ওয়ান অফ দি মালিক, তাই তো? তার পেশারে তার পেশারে তো আমি কিছু করিনি, কারণ আমি ওখানে এক কথা স্যার এখানে ছিলেন, সেই ভয়ে স্যারটা কি ম্যানেজিং ডাইরেক্টর কি নাম কি বিশ্বজিৎ রায়। ঠিক আছে, চলো। কি বলবে দাদা আজকে এই সারদা নার্সিং হোম, এই সারদা মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেখানে আমাদের কার্যকর্তা, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা ব্যারাকপুরের কার্তিক দাস, তার বাবা, এখন তো স্বর্গীয়ই বলতে হবে, কিছুক্ষণ আগে উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। এবং সম্পূর্ণটা দীনেশবাবুর আজকে যে এই ধরনের, আমি তো বলবো এটা হত্যা। এরা আজকে ভোরবেলায়, কার্তিক আমাকে সকালে যখন ফোন করে, তখন সকালবেলায় প্রায় 5টা 5:30 তারা চেষ্টা করছিল কোনো সরকারি হাসপাতালে, কিন্তু সেই সরকারি হাসপাতালে তো এই ট্রিটমেন্ট পাওয়া যায় না, খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। তাই সকালের দিকে এখানে এনে ভর্তি করা হয়, এবং ভর্তি করার পর সন্ধ্যাবেলা আমার সাথে কথা হয়, বলে পেশেন্ট স্টেবল আছে। এদেরকে বলে যে এনজিওগ্রাম করতে হবে, স্টেন্ট বসাতে হবে। তো এদের সেই আর্থিক ক্ষমতা নেই, এবং তারা আমাকে বলছিল অন্য কোথাও আমি টেমসে কথা বলছি, আমি শিফট করা যায়। তো এরা বললো অ্যাটলিস্ট যাতে ওই করোনারি এনজিওগ্রামটা করা যায়, এবং তার জন্য 15,000 টাকা লাগবে। তো ও বলেছিল যে আমি কষ্ট করে যা কিছু করে হোক দেবো, করোনারি জাস্ট এনজিওগ্রামটা করানোর কথা, স্টেন্ট ফেন বসানোর না। আমি অন্য অনেক জায়গায় কথা, এরা এখানে সরকারি প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত স্বাদের প্রকল্প, স্বাস্থ্যসাথী, সেই কার্ডও এরা নেয় না, স্বাস্থ্যসাথীর কোনো ব্যাপার এদের এখানে নেই। যাই হোক, আমি অন্য নার্সিংহোমেও কথা বলছিলাম, এমসেও কথা বলছিলাম, অন্য নার্সিংহোমে যদি কোনো স্বাস্থ্যসাথীর বিষয়টা নিয়ে এটা করানো যায়, বা এমসে কথা বলছিলাম যদি ভর্তি করানো যায়। ইতিমধ্যে হঠাৎ আমার কাছে ফোন এলো যে এক্সপায়ার করে গেছে, তখন প্রায় আগে 10টা 10:30 এরকম হবে। এসে শুনছি পেশেন্টদের, এবং ভিডিও আছে সমস্ত যারা দোষী, যারা এখানে। একজন নার্স, সে খুলেছে, আরএমও বলছে আমি জানি না। একজন টেকনিশিয়ান, সে কার্তিকের কথা অনুযায়ী সে এসে বলেছে তার প্যাকেজের কথা, এত প্যাকেজ। টেকনিশিয়ান আমি বলছি না গাফিলতি নয়, যেহেতু এরা বলেছে যে আমরা এখানে করোনারি এনজিওগ্রামের বাইরে কিছু করাবো না, এরা দেখছে আমাদের প্রথমে প্যাকেজ দেখাচ্ছে পেশেন্ট ক্রিটিক্যাল, কিন্তু তখন ওদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন প্যাকেজ
প্যাকেজটা নেবে, ট্রিটমেন্টের থেকে বেশি প্যাকেজ ইম্পর্টেন্ট। যখন শুনে নিয়েছে যে এখানে ট্রিটমেন্ট করাবে না, এরা অক্সিজেন মাস্কটাকে খুলে দিয়েছে। কতটা অমানবিক হতে পারে একটা মানুষ একটা ক্রিটিক্যাল হার্ট কন্ডিশনে তার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে মানুষটা অক্সিজেনের অভাবে মরে গেল, তার হার্ট অ্যাটাক হলো বা যা কিছু হলো। কার্তিক বলছে যে আমি গিয়ে বলছি বাবার কষ্ট হচ্ছে, এবং এমতো অবস্থাতেও কতটা অমানবিক দেখুন। ওই যে কনসেন্ট ফর্ম, সেখানে তো পেশেন্ট পার্টি সই করলেই যথেষ্ট। ওই অসুস্থ লোকটাকে দিয়ে কাঁপা হাতে সই পর্যন্ত করিয়েছে, আমার কাছে তার ছবি পর্যন্ত আছে। কতটা অমানবিক এই বেসরকারি নার্সিংহোমগুলো। এটা কোনো চিকিৎসার জায়গা নয়, এটা হচ্ছে মানুষ মারার কল। ইতিমধ্যেই কার্তিক টিটাগড় থানার দ্বারস্থ হয়েছে, এফআইআর করেছে, কমপ্লেন লজ করেছে, ইমেল মারফত পাঠানো হয়েছে, এবং আইনানুগ যা ব্যবস্থা হবে আমরা এটাকে ছাড়বো না। এটার জন্য মেডিকেল রেগুলেটরি কমিশন যা যা যেখানে যেখানে হোক, টিটাগড় থানা বা মোহনপুর থানা যাই হোক না কেন, আমরা এটা নিয়ে আমরা কমপ্লেন করব এবং আমরা এটা শেষ দিকে ছাড়বো। বুঝছেন কি স্বাস্থ্য পরিস্থিতি কি জায়গায় রয়েছে এখন? পশ্চিমবঙ্গে তো স্বাস্থ্য অবস্থা একদম অবনতিতে থেকেছে, সেটা তো আমরা দেখেছি। সরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমগুলো সেগুলো যেভাবে ব্যবসা শুরু করেছে, রোগীদেরকে একটা পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। সঠিক চিকিৎসা সঠিক পদ্ধতি তার মধ্যে নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের কার্যকর্তা কার্তিক আমাদের পার্টিরই দীর্ঘদিনের কর্মী, তার বাবা এখানে ভর্তি ছিল সকাল থেকে। কিছু অক্সিজেন মাস্ক তুলে নেওয়ার জন্য হয়তো যেটা বলছে কার্তিকের ময়নে এসছে যে এরকম ব্যাপার, তাই সেভাবে তার জন্য মারা যায়। তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে আইনের ব্যবস্থা নেওয়া, সেই আইনের ব্যবস্থা আমরা নেব। আমাদের আইনজীবী তিনি আছেন, বিষয়টা দেখছেন, আইনজীবী হিসাবে যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাটা আমরা। এটাতে কি অনুপ্রেরণা দেখছেন আপনি? পশ্চিমবাংলার তো স্বাস্থ্য ব্যবস্থা নেই, এখন কলোনিতে ঠেকেছে, আমি আগেই বললাম। এবং এটা আজকে এই যে নার্সিংহোমগুলো, এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত। সেবার জায়গায় তৈরি হয়নি, এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এবং এটা রোগীকে তারা পণ্য হিসেবে ব্যবহার করে, সেই পণ্য হিসেবে দেখা হচ্ছে। সুতরাং এইভাবে যে মানুষকে পণ্য হিসেবে দেখা, তার জন্য যে সঠিক চিকিৎসা, সেই সঠিক চিকিৎসা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। কী করে বিল বাড়াতে হবে, কী করে পয়সা বাড়াতে হবে, এটা হচ্ছে এখানকার বিভিন্ন যে যখন পেশেন্ট ক্রিটিক্যাল জায়গায় রয়েছে সেই সময় ওনারা প্যাকেজের বলছে 1 লাখ কি 1.5 লাখ, এটাতে আপনারা কীভাবে দেখছেন? এটা পণ্য হিসেবে দেখা হচ্ছে, প্যাকেজ সিস্টেম করে দেওয়া হয়েছে। কদিন পরে ফুল প্যাকেজ করে ব্যবস্থা হয়তো হাসপাতালগুলো করে দেবে, যে আপনাকে এখানে আসলে ভর্তি হবে না, এত টাকা হাসপাতালে দিতে হবে, মারা গেলে পরে আমরা হাসপাতালে নিয়ে গিয়ে নার্সিং দাঁড় করার যে বার্নিং গার্ড, সেখানে পর্যন্ত আমরা প্যাকেজ। এই হসপিটালে স্বাস্থ্যসাথী পরিষেবাও নেই, সে বিষয়ে কি বলবেন? একাধিকবার কমপ্লেন এসছে, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। এই হাসপাতাল বলে শুধু নয়, বাকি ব্যাপারটা যতগুলো প্রাইভেট নার্সিংহোমগুলো আছে সবগুলোতেই আপনি দেখবেন যে সামান্য মানুষের জন্য চিকিৎসা করাতে যায়, তাদেরকে যেটা বিরাট আর্থিক তাদের কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায়। তো এটা পশ্চিমবাংলার যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার ব্যর্থতা যে আজকে সরকারি হাসপাতালগুলোর পরিষেবা নেই দেখে মানুষ বাধ্য হয়ে ছুটে, এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই দেখে বাধ্য হয়ে মানুষ ছুটে আসছে প্রাইভেট নার্সিংহোমগুলোতে। আর প্রাইভেট নার্সিংহোমগুলোতে যখনই আসছে তখন তারা ঘর বাড়ি বন্ধক দিয়ে, সোনা দানা বন্ধক দিয়ে মানুষকে চিকিৎসা করানোর জন্য এখানটা মানুষকে ভর্তি করছেন, তাদেরকে চিকিৎসা ভাবছে এখানটা এসে সুচিকিৎসা হবে, তাদের পয় পরিষ্কার বাইরে থেকে চাকচিক্যটা থেকে তাই মনে করছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেই ঘটনা বাস্তবের সাথে সেই ঘটনার সাথে মিল নেই। এখানটায় এটা একটা পণ্য হিসেবে রোগীদেরকে দেখা হচ্ছে, এখানে কোনো সেবার মনোভাব নিয়ে কোনো হাসপাতাল, প্রাইভেট যে কোনো হাসপাতাল কোনো সেবার মনোভাব নিয়ে তারা কাজ করছে না। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সাধারণ মানুষের ক্ষেত্রে, গরিব মানুষদের ক্ষেত্রে এগুলো একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই জন্য আজকের বাংলার মানুষ যাদের একটু আর্থিক সম্পন্ন, তারা কিন্তু পশ্চিমবাংলা থেকে বাইরে গিয়ে চিকিৎসা করতে বাধ্য। আপনারা কি আইনি সাহায্য নেবেন? আইনি সাহায্য আমরা নিচ্ছেন, আমাদের আইনজীবী কৌস্তব বাগচি আছেন, তিনি এই বিষয়টা দেখছেন, তিনি যে পদক্ষেপ নেওয়ার আইনিভাবে সেই পদক্ষেপ আমরা নেব। দাদা লাস্ট একটা কোয়েশ্চেন করি, এখানে অনেক বড় বড় মাথাটা জড়িয়ে রয়েছে, সেখানে সাধারণ একটা কর্মচারীকে মাত্র ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, কি বললো এই ব্যাপারে? সে নামও স্বীকার করেছে পর্যন্ত আমাদের মিডিয়ার সামনে। দেখুন, এই বিষয়টা যেটা আছে সেটা আমাদের আইনজীবী যিনি কৌস্তবদা আছেন, কৌস্তবদা উনি দেখছেন বিষয়টা যে কে এই ঘটনার সাথে জড়িত আছে, এবং সেই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এফআইআর হয়তো সম্ভবত লঞ্চ করা হবে। যারা ঘটনার সাথে যুক্ত, এখানটায় কোনো ছোট মাঝারি বড় ব্যাপার নয়,
সম্পূর্ণ ম্যানেজমেন্ট হয়তো সম্পূর্ণভাবে এর সাথে যুক্ত আছে। সুতরাং আমরা হাসপাতালের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা, সেই আইনানুগ ব্যবস্থা নেওয়া। অসংখ্য ধন্যবাদ। পেশেন্ট কালকে সকালে নিয়ে চলে যাবে, এখন একটু আমরা মজাটা দেখাই। যখন নাকি আপনি দেখেন তখন কেন আপনি অক্সিজেনটা লাগাতে বললেন না? অক্সিজেন লাগানো ছিল, আমি যখন দেখেছি অক্সিজেন খুলেছে আমার অর্ডার ছাড়া, হ্যাঁ জয় দেখেছি সেই মাত্র বলেছে অক্সিজেন লাগা, তখন অক্সিজেন লাগিয়েছি, কিন্তু ওই যে খুলেছিল কেন খুলেছিল? এই দুজনে টেকনিশিয়ানরা ডাক্তারদের থেকে দেখি করানো হয় দড়ি কোমরে লাগিয়ে নিয়ে চল। পুলিশের থেকে সিভিকের যেমন দরকার বেশি, আর নাসিমের মালিক সব জানে, নাসিমের মালিক না জানি কখনো হয়নি। সব বিজনেস ঠিক আছে, প্রথম থেকে মিথ্যা কথা বলে যাচ্ছে। আগুন জ্বালিয়ে দিতে, আমি আগুন জ্বালিয়ে দিলেন। আর সিকিউরিটি পাঠিয়ে আমাদেরকে খালি বাইরে বের করে আমাদের তুলতেই দিচ্ছে না, 2 নম্বরই করবে বলে। সিকিউরিটিকে আমি ছাড়বো না, সিকিউরিটি আমাকে ধমকি দিচ্ছে ওখানে। ধমকি দিচ্ছে, হ্যাঁ এটা ভালোবেসে চপ দিয়ে যাবে। হ্যাঁ ভালোবেসে সিকিউরিটি আমাকে ধমকি দিচ্ছে। বেরো ওখান থেকে, ডাক্তার বারবার ফোন করছেন, ডাক্তার ইনি বলেছেন যে আপনারা একজন থাকুন। বিকি একটু করছিল, উত্তেজিত ছিল, আমি বিকি বার করে দিলাম। ডাক্তার বলে আপনারা একজন থাকুন। আমরা দুজন ছিলাম। একটা সাদা কাগজ আর পেন দাও, এফআইআর লেখা হচ্ছে। ওটাই ওকে। হ্যাঁ দমদম কোথায় তোমরা কোথায়? দমদম সুরেশ সব পাঠাবে। নাম কি তোমার? ঋষিকেশ রায়চৌধুরী। কি নাম? ঋষিকেশ রায়চৌধুরী। আপনার নাম কি? কার্তিককে সয়ারা কেউ বাংলায় কে লিখা? হ্যালো, বাংলা লেখার দরকার হয় না। করতে গেলে পেশেন্ট কষ্ট হলে কষ্ট করে আমার কিছু করার নেই, আমার পেশেন্টকে তাই করতে হবে, কারণ এটা লাখ লাখ টাকার ব্যাপার। তাহলে আপনি 15,000 টাকা এই কনসার্টটাই নিন, ওর বাইরে কিন্তু নেবেন না। বাইরেটা আমি কালকে সকালে আপনাকে আমি কনফার্ম করবো। বলে ঠিক আছে আপনারা যা বলবেন। তারপর উনি চলে গেল, উনি কেউ তাহলে আপনি ভেতরে যান, কনসার্ন দিয়ে দিন। এবারে বিকি বলুন তো বিকি যাও। তখন তার কিন্তু জিজ্ঞাসা করলাম, উনি বলছে যে এই ব্যাপার। তখন বিকি কনসার্ন করো, 15,000 টাকা লাগবে, ওটা আমরা একটু করে দেবো। হট করে বিকি কিছুক্ষণ পরে বলতে বাবা তো অবস্থা খারাপ। বললাম কেন কি হয়েছে? বলে বাবা অক্সিজেন নিতে পারছে না, এই যে। তখন আমি তখন এইবারে ক্যাচাল শুরু হয়ে গেল। তো অক্সিজেনটা কে খুললো? বলে না এবারে ভেতরে গেছে। তখন কার্তিক বলছে যে আমার বাবার কষ্ট হচ্ছে, আপনার অক্সিজেনটা কে বলেছে? হ্যাঁ বলছে না আমরা শিফট করবো, এ করবো, এসব করতে। তাহলে আমি ওনার সঙ্গে কথা বললাম প্রায় 20 মিনিট। সে 20 মিনিট আগে কেন উনি যখন আমরা কনসার্ন দিইনি তার আগে আপনি নল খুলে দিয়েছে, আর বলছে যে না আমরা কনসার্ন না দেওয়ার আগে নলটা খুললো কি? 1 মিনিট, কনসার্ন না দেওয়ার আগে নলটা কেন খুললো? আর কনসার্ন না দেওয়ার আগে তো ডাক্তারের সঙ্গে তো কথা হয়নি। আমরা কনসার্ন করবো, তারপরে তো উনি ডাক্তারের সঙ্গে করবে, তারপরে তো ডাক্তার ওনাকে নল খোলার জন্য পারমিশন দেবে। তার আগে তো পারমিশন দেবে না, কিন্তু তার আগে কেন নলটা খোলা হলো? কার কথা? আমাকে বলছে আমরা দেখছি এখন উনি নিজের থেকে নিতে পারে কিনা। আমি যা ভালো আপনারা বুঝবেন। ঠিক আছে, আমাকে লাখ লাখ টাকা গল্প শোনাচ্ছে। যেটা বললো গোবিন্দ কার্তিক বললো ওই বেডের মধ্যে নাকি অক্সিজেন খোলা অবস্থা ওখানে রেট হচ্ছে 1 লাখের প্যাকেজ দেবে না 1.5 লাখের প্যাকেজ নেবে। ওই বেডের মধ্যে ভেতরে কার্তিক ছিল, আইসি তো সঙ্গে রাখতে দিচ্ছে না। কার্তিক আমার বললো না, এই তো দাদা। তারপরে কার্তিক এসে এবার কার্তিক তখন ওর বাবাকে বলছে আমার খুব কষ্ট হচ্ছে, তবু তখন মোটামুটি পেশেন্ট মানে এইদিকে টান দিচ্ছে। এই তো সিচুয়েশন। আধা ঘন্টার টাইম আপনাদের কনসার্ন, সকাল থেকে কনসার্ন। যতটা কষ্ট হবে ততটা রেট বাড়বে, এটাই তো হয়েছে। এরা আমার আইডিয়া, এটা আমার ব্যক্তিগত আইডিয়া, কারো মতামত না, ডাক্তার না। আমার মনে হচ্ছে ডাক্তাররা ডাউট করছে যে আমরা পেশেন্ট এখানে রাখবো না, তাহলে পেশেন্টকে একটুখানি উস্কিয়ে দিই, মানে একটুখানি টাপে পড়ে যাক, পেশেন্ট পার্টি এসে দেখবে আমার পেশেন্ট কষ্ট পাচ্ছে, তখন যা বলবে তাই আমরা হ্যাঁ হ্যাঁ করবো, এরকম একটা তুলতে গেছিল, তো সেখানে বুমেরাং হয়ে গেছে। প্যাকেজটাতে সাইন করে হ্যাঁ ওটাই হয়েছে। এই যে 1.5 লাখ 3 লাখ সেটা আমার আইডিয়া ওটা বলছে। তুমি 15,000 টাকা প্যাকেজ বলে ডক্টর বলে দেবে এনজিওগ্রাম করতে হবে, তো ওই ডক্টরই তো বলতে পারতো এনজিওগ্রাম করার পরে কিন্তু স্টেন বসাতে হবে। ওই ডাক্তার শুধু আমাকে এনজিওগ্রামের কথা বলে গেল, উনি গিয়ে আবার স্টেন পর্যন্ত চলে গেল। ওরা বুঝতে পারছে এখান থেকে রেফার করা হবে। আমরা এবার এরা হচ্ছে এত ডিলে করছে, তার মানে এরা পেশেন্ট এখানে রাখতে চাইছে না। আবার এমনও বলছে কিন্তু রিপোর্ট কিন্তু এখন পাবে না, ডিসচার্জের পরে কিন্তু রিপোর্ট পাবে, তার মানে আটকে রাখছে, আটকে রাখতে চাইছে। আপনারা কি বলছেন? আপনারা কি বলছেন? আপনার কি বক্তব্য? হ্যাঁ বলুন 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 বলুন। প্রথম কথা হচ্ছিল উনি যখন জোরে বলুন জোরে বলুন। উনি যখন এলেন, উনি এসে দেখলেন, আমাকে জিজ্ঞাসা করলেন দাদা 98টা কি? আলাম স্যাচুরেশন। ও না 98টা কি বিপি? আলাম না স্যাচুরেশন। বিপি কত? আমি গেলাম চার্ট দেখলাম, চার্ট দেখে এসে বললাম যে 100, আমার আইসিইউতে গেলাম দেখলাম চার্ট দেখলাম 110/70 120/80 বিপি।
আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি ওনাকে বললাম যে আপনার কি কনসেন্ট, আমি ওনাকে তার আগে বললাম যে আমি দেখছি চেষ্টা করছি, অ্যারেঞ্জ করতে পারছি না, যদি অ্যারেঞ্জ না করতে পারি কালকে আদার্স। তো আমি স্যারকে ফোন করলাম, স্যার বললেন তারপর আমি কি বলেছি, তারপর একটা বলুন, তাহলে কি কোনো অসুবিধা হবে না তো? তাহলে কি কোনো অসুবিধা হবে না তো? আইলাম যে ব্লাড পেশেন্ট স্টেবল আছে, অসুবিধা হবে না। আমি বলছি পেশেন্ট তখন স্টেবল ছিল, যেটা আমি চাক্ষুষ দেখেছি সেটা বলেছি। আমি বলছি না হওয়াটাই কথা উচিত। 1 নম্বর মেডিকেল হার্ট অ্যাটাকের পেশেন্ট, আমি যাই হোক বাদ দিন, আমি যেটা বলেছি আমি কোটার পর সেটাই বলছি, ঠিক আছে? হয়ে গেল। তখন উনি আমাকে বললো যে আমি তখন ওনাকে এটাও দেখালাম, কিন্তু 98 নয়, 90তে একদমই নয়, 98 নয়, 98, 99, 100 দিয়ে ওনাকে দেখিয়েছি। যাই হোক উনি এখন ওটা বলছেন না, ভালো। তারপরে আমাকে স্যার ফোন করলেন, ফোন করার পর স্যারের কাছে ওটা থাকবে যে আপনি যখন বসবেন না একটু বসুন, আপনি বসুন, আমি অক্সিজেন পাইপটা খুলেছি, এই কথাটা আপনি বলছেন না কেন? আপনাকে আমি জিজ্ঞাসা করিনি না, আপনাকে আমি বলিনি যে অক্সিজেন পাইপটা কেন খুলেছেন? না না বলতে দাও, আগে বলে নি দাও। না বলছি না, কোন কথাটা ডাইভার্ট করছেন তো, রেকর্ডিং হচ্ছে। আমি সেকেন্ডে ঘুরাচ্ছে সব কথা ফার্স্টে বলছি অক্সিজেন পাইপটা খুলেছেন কেন? হ্যাঁ, আমরা এটা সবাই বলেছে যে উনি কথাটা নিতে হবে, তারপরে কিন্তু এই কথা তখন কিন্তু অক্সিজেন পাইপ খুলে দিয়েছে। স্যারকে ফোন করাবো। না না, আপনি ওখান থেকে শুরু করুন। ওখান থেকে আসি না, আপনি ফার্স্ট, আমি এসে আপনাকে কি বলেছি সেটা বলুন আগে। আপনি ফার্স্ট এসে আমাকে বলছেন 98টা না, আমি অক্সিজেন পাইপটা কেন খুলেছি? 98টা না, এই কথা ঘুরাচ্ছে, এই মাত্র তুমি একটু আগে বললে গো, তুমি কথা ঘুরাচ্ছ তো। আমি জিজ্ঞাসা, আপনি জিজ্ঞাসা করছেন, আমি মানছি আমি কি স্টার্টিং 98 দিয়ে করেছি? না, আপনি করতে পারেন। আচ্ছা ছেড়ে দাও, স্টার্টিংটা ছেড়ে দাও। ওটা করার সময় বলেছো পেশেন্ট দেখছি কিভাবে নিতে পারছি না। আমি ওনাকে বলছি পেশেন্ট ট্রান্সপোর্টেশন হচ্ছে রুমে আরে 90, উনি আর 98, আমি বলছি রুমে আরে অক্সিজেন স্যাচুরেশন 98 মেইনটেইন। উনি জিজ্ঞাসা পেশেন্ট নিতে হবে, পেশেন্ট স্টেবল আছে, কোয়াইট স্টেবল, রুমে আরে 98 মেইনটেইন করছে মানে হার্ট অ্যাটাক পেশেন্ট কোয়াইট স্টেবল। আমি এটা 1 নম্বর আরেমোসার ওখানে আরেমোসারের উপর দায়িত্ব ছিল অনেকে কনসাল্টেন্ট, আমি অনেকে জানছি স্যার পেশেন্ট আমি শিফট করাচ্ছি, স্যার শিফট করাতে বলেছে, পেশেন্ট শিফট করাচ্ছি, পেশেন্ট শিফট করানো বলে দিয়ে আমি আমার ডিপার্টমেন্টে এসেছি, আমার কেসে আমাকে নামতে হবে, আমি জিনিসপত্র গোছাচ্ছি, আমার ট্রলি প্রিপেয়ার করছি, আমি সমস্ত জিনিস প্রিপেয়ার করছি। সেই দ্যাট মোমেন্ট তারও কিছুক্ষণ পর আমি প্রিপেয়ার করতে করতে আমাকে দিদি এসে বললো যে পেশেন্ট খারাপ হয়েছে, তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ পেশেন্ট শিফট করতে কি পেশেন্ট খারাপ হয়েছে? বললো হ্যাঁ পেশেন্ট খারাপ হয়েছে। এবার আমি গিয়ে দেখছি পেশেন্ট গ্যাসপিং করছে। এবার আমি গিয়েছি যখন তখন দেখছি পেশেন্ট অক্সিজেন মাস্ক, পেশেন্ট গ্যাসপিং করছে। আমি পেশেন্ট তো গ্যাসপিং করছে ইনস্ট্যান্টলি। এখন আপনি কে? আমি ক্যাথল্যাব ব্রাদার, অ্যাসিস্ট করি। যখন পেশেন্ট গ্যাস পাম্প করে তখন অক্সিজেন মাস্ক পরানো ছিল? গ্যাসপিং করছে। হ্যাঁ না, গ্যাস মুখে অক্সিজেন পাইপ লাগানো ছিল। আমি এত বড় কথা বলতে পারবেন? স্যার আমি কি এটাই দেখেছি, আপনি বুঝতে পারছেন না। তাহলে সিসি ক্যামেরাটা দেখাও, গ্যাসপিংটা আমাদেরকে এক্সপ্লেইন করুন, তাহলে বুঝতে ফুটেজটা পারবো। দেখাও। গ্যাসপিংটা কি? মানে যখন ব্রিদিং শ্বাসকষ্ট হচ্ছে তাই তো? শ্বাসকষ্টের একটা আওয়াজ ওঠে, এই একটা আওয়াজ দুবার করে নিচে অনেকটা রিপিটেড, আর আমি দেখছি হার্ট রেট কমছে। দেন আমি বললাম সিস্টার আমার টিম স্টার্ট সিপিআর আইসিইউ টেকনোলজি। ডাক্তারকে কল করেছিলেন? অবশ্যই আমি স্যারকে আগে বলেছি আপনি অমৃত স্যারকে জানাবেন, মানে কনসালটেন্টকে জানাবেন, ঠিক আছে? কনসালটেন্টকে জানানো হয়েছে, কনসালটেন্ট আমাকে চেয়েছে, আমি ওভারফোন কনসালটেন্টকে সমস্তটা ব্রিফ করেছি, স্যার করেছি, ব্রিফ করেছি। হ্যাঁ স্যার বলেছে স্যার আর্জেন্টলি কিন্তু টিউব মানে ইনটিউবেট করতে হবে, পেশেন্ট গ্যাসপিং করছে, কোনো রিস্ক নেওয়া যাবে না, পার্টির কনসেন্টেও যাওয়া যাবে না, আগে আমাকে পেশেন্টের লাইফ সাপোর্ট আগে আমি নিতে হবে, ঠিক আছে? আমি নিলাম। কি লাইফ সাপোর্ট দিলেন? ইনকিউবেশনের লাইফ সাপোর্ট। উইথ দ্যাট মোমেন্ট আমি আমবু ইনকিউবেট করে আমি আমবু ভেন্টিলেটর ব্যবহার আমি একটা কথা বলবো, আপনি ডাক্তার আর এমন তখন কোথায় ছিল? ওখানে ছিল। ভিডিও করুন, ঘটনাটা কি ঘটেছে? আগে না না বলো, আগে ওইটা বলে দাও, এক সেকেন্ড দাও। স্যার পুরো ঘটনাটা এলাবোরেট করে না তুমি আগে বলো কারা কে বলেছে, পসিবিলিটিস বলুন। তুমি আগে বলো না, এই যে তোমাকে বলছি সোজা সুজি কথা বলো। ঘটনাটা তোমাকে কে খুলতে বলেছিল? ওটা আমি তো ছিলামই না পেশেন্ট, মাস্ক আমি খুলিনি, মাস্ক অক্সিজেন মাস্ক আমি খুলিনি। একজন বাড়ির লোক আমাকে দেখালেন যে মাস্ক, আমাকে ডাকলেন, আমি বলতে এসেছিলাম যে পেশেন্টকে ক্যাথল্যাবে শিফট করো, তার আগে তখন উনি আমাকে ডাকলেন, আমাকে দেখালেন যে এটা, তাহলে হ্যাঁ রুমে আরে 98% স্যাচুরেশন মেনশন করছে। আর তখন আমাকে বললেন অক্সিজেন মাস্কটা খোলা, আমি তখন বললাম হয়তো ট্রান্সপোর্টেশনের জন্য খোলা। এবার আপনাদের যে প্রশ্নটা কে খুলেছে, ন্যায্যভাবে বলতে গেলে এটা দুজনের অধিকারে পড়ে, একটা অ্যালোকেটেড সিস্টার যিনি ছিলেন পায়েল শাহ, আর একটা হচ্ছে আইসিসিউ আরএমও, তাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এর মধ্যে আমি কোনোভাবে জড়িত নই, এটা আপনারা সিসিটিভি ফুটেজ দেখে। তোমাকে কি ফাঁসানো হচ্ছে? আমার মনে হচ্ছে আমাকে ফাঁসানো। আচ্ছা তুমি যে বললে যে কাদের কাদের নাম বলছো সেটা বলো। অ্যালোকেটেড সিস্টার পায়েল শাহ এবং আইসিসিউ আরএমও, তাদের নামটা আমার মনে পড়ছে না। জোরে বলো, জোরে বলো। যিনি ছিলেন এদের দুজনেরই অথরিটি এই কাজটা করা, কারণ পেশেন্ট শিফটে আমি ছিলাম না। নামটা কি? নামটা একটু জোরে বলো ভাই, একটু নামটা জোরে। আমি বলছি আমাকে যেভাবে আগে ফাঁসানো হলো, এখন হয়তো আমি বলছি আবার কে কে ছিলেন অভিযুক্ত, কে কে ছিল? নামটা একটু জোরে বলো। অ্যালোকেটেড সিস্টার পায়েল সাহা এবং
আইসিসিউ আরএমও ইয়াকুব সরকার সরকার। সিসিটিভি ফুটেজ দেখলে পাওয়া যাবে। ওনারা বলছি আমাকে পাবেন না, কারণ আমি শুধু বলতে এসেছিলাম পেশেন্টকে শিফট করো অ্যাজ পার ডক্টর অরিজিৎ ঘোষ কার্ডিওলজিস্ট। এটুকুই কাজ, ওনাদেরকে অর্ডারটা কে দিয়েছে? সেটা আমি জানি না। পেশেন্ট ট্রান্সপোর্টেশনে অনেক সময় পেশেন্টকে যখন বেড থেকে ট্রলিতে শিফট করা হয় অনেক সময় মাস্ক বা নেজাল ক্যানুলা যেটু থাকে যেটু খুলে যেটা নিচে লাগাতে অক্সিজেন হচ্ছে সেটা হতে পারে কিন্তু আমি দেখেছি ফেস মাস্ক আছে। আমি তখন দাদাকে এটাও বলেছি, হ্যাঁ এখানে একটা আমার ভুল হয়েছে, আমি দাদাকে বলেছি হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। দাদাকে বলছে হয়তো পেশেন্ট ট্রান্সপোর্টেশনের জন্য হয়েছে, তারপরে কি ডিলে হয়েছে জানি না। তারপরে অনেকক্ষণ পর আমার কাছে যে নিউজ এসেছে দাদা তাড়াতাড়ি আসো পেশেন্ট খারাপ হয়েছে। এবার একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে ওখানে আইসিসিউ আরএমও ছিলেন, তাকে আমি বলেছি সমস্তটা পেশেন্ট পার্টিকে, ইভেন যখন সিকিউরিটি আপনাদের মানে যাদেরকে বেরোতে বলছিলেন আমি পেশেন্ট পার্টিকে বলছি যখন ওখানে দুজন ছিলেন যখন চলে যেতে বলছিলেন আমি বলেছি যাবে না, সাইডে দাঁড়াও। কেন আমরা এখন পেশেন্টকে ইনটিউবেট করছি, যখন করছি সেটা পেশেন্ট সামনে খোলা ছিল না মাস্ক? হ্যাঁ আমি দেখেছি। তোর কর্তব্য কি ছিল? তুই কি ডিল করতে এসেছিলিস? তোকে ডিল করতে কে পাঠিয়েছিল? আমাকে কেউ ডিল করতে পারে। তাহলে তুই ডিল করতে এসেছিস কেন প্যাকেজের? হ্যাঁ তুই কিন্তু এখানে আমি মিডিয়া বাইটিছি বলো কে তুমি বলেছিলে অক্সিজেন মাস্ক খুলে তুমি এই তো বললে যে কেন অক্সিজেন মাস্ক খুলেছে, বললে তো? হ্যাঁ আমি এটা তো বলেছি। হ্যাঁ তাহলে অক্সিজেন মাস্ক খোলা ছিল। তো কে খুলেছে নাকি? ও খুলেছে তাহলে? এখনো পর্যন্ত তো এটা তো একদম কে খুলেছে? ও খুলেছে, তুমি খুলেছো না ও খুলেছে? এই তো এখনো বলছে না খোলেনি, এটা আরো মিথ্যাবাদী। বলুন এ আরো কালপিট, এ বলছে খোলাই হয়। ও তো বলেছে খোলা পারফেক্ট কথা খোলাই হয়। আপনারা যে কে অক্সিজেন মাস্কটা একদম মিথ্যাবাদী, এক চড় মারবো। আমি সত্যি কথাগুলো বলছি তো হয়ে যায়, মিটে যায়। এক চড় মারবো। তোমরা সত্যি কথাগুলো বলছো না তো, এত ঝামেলা তো হতোই না। আমি তো গিয়ে দেখছি তখনই খোলা। তোমরা এবার ক্যামেরাটা দেখাও না, ফুটেজ দেখাও, ফুটেজ দেখাও। কথা বলো। তুমি খুলেছো? ফুটেজ দেখাও, এত কথা বলে লাভ নেই। শুনিয়ে রাখবো তোমাকে কে খুলেছে? তুমি জানো তোমরা কেউ জানো না কে খুলেছে? তুমি জানো এখানে কি করবে না? ফুটেজ দেখলেই বলিস। কিন্তু খুলেছে তো কেউ তো নিজে কে খুলেছে? তো নিজে খোলেনি। কেউ তো খুলেছে। কে খুলেছে? তুমি কেউ একটা অর্ডার দিন। এই কে খুলেছে? 2 মিনিট হোক 10 কে খুলেছে? 2 মিনিট হোক 10 মিনিট হোক কে খুলেছে? নামটা বলো না। আরে কে খুলেছে? তুমি মাস্কটা কে খুলেছে? তুমি খুলেছো। এই কাল স্বীকার করো। কে খুলেছে? কার কনসার্ন? কত বলতে প্রায় 20 মিনিট খোলা ছিল। কার কনসার্ন? আগের ভিডিওটা আধা পর্যন্ত সময় লেগেছে তার মানে আপনি অক্সিজেন মাস্ক ওপেন করার আগে আপনি খুলেছেন? আমি শুনুন, আমি একটা কে খুলেছে একটাই কথা। উনি খুলেছে। বলার আগে আমাকে বলেছেন দাদা যে ট্রান্সপোর্ট করবে তখন খুলে নাকি থেকে কে খুলেছে? টেকনিশিয়ানের কথা খুলে দিয়েছে। কে আমি খুলেছে? খুলতে যাইনি পুরো, আমি খুলে ওনাকে দাদু বলেছি দাদু আপনি এখানে আপনার এখন মেইনটেইন করছে দেখছেন তো। আরে যখন ফর্মে সই করাচ্ছে তখনও পর্যন্ত খোলা ইয়ার কি হচ্ছে না? তারপরে পেশেন্টটাকে আমরা মাস্ক দিয়েছি। মিথ্যে কথাটা না কম বল। না উনি কি কত ক্রিটিক্যাল আপনি ক্রিটিক্যাল সিচুয়েশন বোঝেন? কবে থেকে আছেন লাইনে? এক মিনিট। আচ্ছা আগে আছেন আপনি নার্স? না 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 আপনার ট্রেন কোথা থেকে ট্রেনিং? কোথা থেকে? নার্সিং ট্রেনিং কোথাকার? হ্যাঁ কোথায়? নিউটিয়া। আপনার কি ডিগ্রি? বিএসসি হ্যাঁ জোরে বলুন কবে কার কোন ব্যাচ পাস আউট? 2023। আমি বার করে নেবো কিন্তু আপনার যদি একদম এরা থাকে তাহলে আপনি যদি রায় নেন এই ধরনের সিচুয়েশনে কাকে কনসাল্ট করতে হয়? হু টু কনসাল্ট? আরএমও? আপনি সেটা করেছেন? আরও স্যার এখানে পাশেই নোট দিচ্ছি। বাবা নোট দিচ্ছিল। হ্যাঁ সে কিন্তু খোলা ছোঁয়া আপনারা টাকান নি আপনি আমার। খোলা টাইমে বলতে কেন বললেন না এ বেশি সে আনা। আপনারা যদি বাংলা নোট ও তো বারবার বলছে খুলতে বলে। ও বলছে 20 মিনিটের মতো খোলা ছিল। আর আমি এসে দেখেছি কেন খোলা আছে জিজ্ঞাসা করতে বলছে জানিয়ে সময় লাগে। আচ্ছা না আপনাকে জানিয়ে খুলে যাব। ও জানিয়ে শিফট করেছি উনি ওখানে পেশেন্ট ইভেন উনি যখন বলেন উনি ছিলেন না সিসিটিভিতে দেখতে পাবেন উনি বলতে কখনোই বলিনি। খবরের ব্যাপার একটা বাবা কমিটি চলছে নাকি? এগুলো করো কমিটি চলছে নাকি? দেখো ফুটেজ দেখো।
প্রথম থেকে আমি শুনছি। ভাই তুমি টেকনিশিয়ান বলছো না বেশি কথা। এ তো বললো তোমার কথা। টেকনিশিয়ানের তো রেসপন্সিবল ফুটেজটা দেওয়া। আমার তো একটা পেশেন্ট নাম তো আমি কি খুলে ওখানে আমি পাশে দাঁড়িয়ে আছি যে আরে তুমি হ্যাঁ কি না সেটা জিজ্ঞেস করো। আপনি কতটা জড়াচ্ছে? আপনি খুলেছেন? বললো হ্যাঁ খুলেছি, আর বললে 1 মিনিটের মাত্র। আগে বলা আমি খুলিনি। তখন 1 মিনিট সময় লেগেছিল। স্যাচুরেশন ছাড়া কেন খুলেছেন? হ্যাঁ আরে পারমিশন ছাড়া কেন খুলেছে? ও ডাক্তার নাকি? ওর কথা শুনে কেন খুলেছে? কারণ আমার তো সন্ধ্যা থেকে রয়েছে আরে আমার কথা ছাড়া তো ওর কথা শুনে খুলেছো তো? আরে ও তো টিচার বয়, ওর কথা শুনে খুলেছো তো? হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না? ওর কথা শুনে খুলেছো তো? কেন খুলেছো? ওর কথা শুনে? ওর কথা শুনে কেন খুলেছো? ডাক্তার কথা বলবে না, ওর কথা বলবে একজন টেকনিশিয়ান। কেন খুলেছো? আরে পেশেন্ট মরে গেল, ডাক্তারের কথা ছাড়া। তোমার থাক না, জীবনে ছিল জীবনে থাক, যে আমরা বুঝতে পারছি না, একটু পাকামিটা কম করে হাত নাও। আরে এটা পাকামি নাকি? এটা জীবন শেষ হয়ে গেল। হ্যাঁ একদমই তাই। এই বাত ক্রিটিক্যাল করা যায়, যায়, মানুষের জীবন নিয়ে পাকামি জানতে হয় আগে। 2-4 লাইন ইংলিশ শিখে তাহলে কি হিসাব মতন তুমি খুলেছো, তাই তো? তুমি খুলেছো, আপনি খুলেছেন তো? আপনি এইদিকে তাকান, এদিকে তাকান, আপনার নাম বলুন, নামটা বলুন। কত কোন সালে পাস আউট? এইদিকে তাকান, নাম বলুন। কোথা থেকে পাস করেছেন? নেউরিয়া থেকে। নাম কি? কত বছরের কোর্স আপনার? 4 বছরের পিস। হ্যালো, আমি কি নাম আপনার? নাম বলুন, আপনার নাম বলুন। হাসানোর জন্য আমাকে আপনার নাম বলুন, নামটা বলুন। হ্যাঁ, পায়েল শাহ। কোথায় বাড়ি? কোথায় না দেরি হবে। পুরো বাড়ি? কোথায় বাড়ি? কোথায় এখানে ব্যারাক বাড়ি? কোথায়? বাইরে ব্যারাক কোথায় ব্যারাকপুরে? আর্জেল কোথায়? মন্দির আছে তার পিছনে পাশে। আপনাকে কেউ ফাঁসানোর কথা বলছে না, কিন্তু আপনি আপনার কথা না শুনে আমি বলছি মাস্কটা কেন খুললেন? পেশেন্টটাকে ট্রান্সফার করার জন্য আমরা জাস্ট ডাক্তারের কথা না শুনে মাস্কটাকে কেন খুললেন? মাস্কটা তো কোনো আরামের বিষয় না যে ওটা শুনলে একটা মাসাজিং চেয়ারের মতন সুন্দর উঠিয়ে দিলাম। ওটা তো একটা নেসেসিটি, লাইফ সাপোর্ট তো ওটা। এবার একটা লাইফ সাপোর্ট যখন আপনি খুলছেন, সেটা তো ডাক্তারবাবু শুনুন না, ডাক্তারবাবু আপনি তো ডাক্তার নন। সেটা করতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, অনেক মেরিটোরিয়াস হতে হয়, অনেক কিছু করতে হয়, সেটা আপনি নন। তো যখন আপনি নন, আপনার যখন ওই লেভেলের মেরিট নেই, তাহলে আপনার সেটা ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার নেই। বা উনারও নেই, উনিও ডাক্তার না, উনারও সেই লেভেলের মেরিট। আমি তো আগুন লাগিয়ে দিলাম বাড়িতে। কিন্তু মুশকিলটা হচ্ছে আপনার মেরিটটা না থাকা সত্ত্বেও ওই মেরিট সংক্রান্ত একটা আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কিন্তু ওইখানে আরমো স্যার প্রেজেন্ট ছিলেন। অক্সিজেন খোলা কিনা আমি গিয়ে দেখলাম, তো কেন খুলেছিলেন? সেটাকে 1 মিনিট টাইম স্যার বলেছিল, স্যার কি সেটা কমিট টাইম ছিল। সেটাকে 1 মিনিট আমি গিয়ে দেখছি অক্সিজেন খোলা। কতক্ষণ টাইমিং বলুন? হয়েছিল আপনি বলুন। এইটাই তো খোলার কতক্ষণ পরে উনি এসেছেন? খোলার কতক্ষণ পরে? কথাটা যে আমার উপরে আসছে সেই কথাটা খোলার কতক্ষণ পরে এসেছেন উনি? খোলার কতক্ষণ পরে এসেছেন? আপনাকে বলছে না খোলার কতক্ষণ? পাশেই 411 বেডে নোট দিয়েছিলেন এখানে দাঁড়িয়ে। তো আর 413 বেডে উনি নোট দিয়েছিলেন। আমাকে তো জিজ্ঞাসা এরকম করে ইনফরমেশন ছিল তো যে পেশেন্ট কালকে সকালে নিয়ে চলে যাবে? এখন একটু আমরা মজাটা দেখাই। যখন নাকি আপনি দেখেন তখন কেন আপনি অক্সিজেনটা লাগাতে বললেন না? অক্সিজেন লাগানো ছিল, আমি যখন দেখেছি অক্সিজেন খুলেছে আমার অর্ডার ছাড়া। হ্যাঁ, জয় দেখেছি সেই মাত্র বলেছে অক্সিজেন লাগা, তখন অক্সিজেন লাগিয়েছি। কিন্তু ওই যে